হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ওয়াই স্পার্কল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের যে সিরিজ চলছে লাইফ সায়েন্সের প্র্যাকটিস সেট 6 নম্বরে আমরা চলে এসেছি। এর আগের প্র্যাকটিস সেটগুলো যদি না দেখে থাকো দেখে নিও। প্র্যাকটিস সেট শুরুতেই কোনো ফালতু কথা নয়, খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বলবো। না, সেগুলো অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এগুলো নয়। গুরুত্বপূর্ণ কথা নাম্বার 1 সেটা হচ্ছে যে অ্যাডমিট ডাউনলোড করেছো। যদি না করে থাকো অবশ্যই করে নিও। কারণ পরে করবো বা এরকম করে ফেলে রাখলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, সার্ভারের সমস্যা হতে পারে। তো আগে অ্যাডমিট ডাউনলোড করে নাও। দ্বিতীয় কথা হচ্ছে প্রিন্ট আউট করিয়ে রাখো। সেই পরে প্রিন্ট আউট করাবো, পরীক্ষার আগের দিন প্রিন্ট আউট করাবো, এইসব ভেবে কিন্তু এখন থেকে রেখে দিও না। প্রিন্ট আউট পেয়েছো যখন প্রিন্ট আউট বার করে নিজের কাছে রেখে দাও। থার্ড হচ্ছে যাদের বাড়ির কাছাকাছি বা একদম ঠিকঠাক জায়গায় পড়েছে, মোটামুটি চেনার মধ্যে, তারা তো ঠিক আছে। যাদের মনে হচ্ছে দূরে পড়েছে তারা একটু খোঁজ খবর নিয়ে রাখো। কিভাবে যাবে, কি করবে, পরীক্ষার দুদিন আগে যেন এই টেনশনটা নিও না। এখন থেকেই অল্প অল্প করে খোঁজ খবর নিয়ে রাখো। চেনা জানা যেখানে যারা আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে কিভাবে যাবে, বাসে, ট্রেনে বা নিজের পার্সোনাল গাড়িতে যেভাবে যাবে সেটা ঠিক করে রাখো। এই 3টে জিনিস কিন্তু এখন থেকে সেট করে রাখো। হাতে 7 দিন সময় আছে। একদম লাস্ট মোমেন্টের জন্য এই কাজগুলো কিন্তু ফেলে রেখো না। ঠিক আছে? এই কয়েকটা কথা বলার ছিল, বলে দিলাম। এবার ক্লাস শুরু করব। কোনো ফালতু কথা নয়, একদম পুরো ক্লাস দেখতেই পাচ্ছ। সমস্ত পাশে ইম্পর্টেন্ট আর যা যা বলার সেগুলো বলে দিয়েছি। মুখে বললে অনেক সময় মিস করে যাও, তোমরা লিখতে পারো না, সেজন্য আমি সমস্ত কিছু পাশে লিখে রেখেছি। প্রচুর খাটনি হয়, প্রচুর খাটনি তোমরাও করছো। আশা করছি তোমরা তোমাদের খাটনির সঠিক ফলাফল পাবে। প্রথম প্রশ্ন বলেছে যে উল্লিখিত কোনটির সঙ্গে সোয়ান কোষ যুক্ত থাকে। অপশন আছে ডেনড্রাইট, অ্যাকশন, কোষ দেহ নাকি সাইন্যাপস। এটা বলার কিছু নেই। সোয়ান কোষ এটা আমরা কোথায় পাই? এটা আমরা পাই অ্যাকশনে। এটা আমরা পাই অ্যাকশনে। এবার এই সোয়ান কোষ জিনিসটা কি সেটা একটু বলে দিই। দেখো, স্নায়ু কোষের যে লম্বা দীর্ঘ যে প্রবর্ধকটা থাকে সেটাকে আমরা বলে থাকি অ্যাকশন। এবার এই অ্যাকশনের উপরে মেডুলারি সিথ রয়েছে, থাকতেও পারে নাও থাকতেও পারে। অ্যাকশন দু রকমের হয়, মেডুলারি সিথ বিশিষ্ট বা মেডুলারি আবরণ বিশিষ্ট বা আবরণবিহীন। যদি মেডুলারি সিথ থাকে তাহলে সেই মেডুলারি সিথের উপরে থাকে নিউরিলেমা পর্দা, এবং এই নিউরিলেমা পর্দার গায়েই থাকে আমার সোয়ান কোষ। তাহলে সোয়ান কোষ আরো যদি আমাকে ডিটেলসে বলে দেয়, মানে এটা তো ধরো 4টে অপশন দিয়েছে, সেটা আমি ইজিলি বলতে পারছি অ্যাকশন। এবার অ্যাকশনের মধ্যে আবার যদি কোথায় আছে সেটা জিজ্ঞেস করে, তখন কিন্তু হবে নিউরিলেমা পর্দায়। ঠিক আছে? আচ্ছা, এখানে কোষ দেহ, কোষ দেহকে আরেকটা কি নামে ডাকে? নিউরনের কোষ দেহর আরো একটা নাম হচ্ছে সাইটন। কোষ দেহকে বলা হয় সাইটন। সাইটন কি? পরীক্ষায় আসতে পারে। ডেনড্রাইট, ডেনড্রাইট তো বুঝতেই পারছো। কোষ দেহ থেকে যে প্রবর্ধকগুলো বেরোচ্ছে, শাখা মতো ব্রাঞ্চ প্রবর্ধক, কিন্তু অ্যাকশনের থেকে ছোট। অ্যাকশন আর ডেনড্রাইটের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে ডেনড্রাইট রিসিভার, সিগন্যালকে রিসিভ করে, অ্যাকশন সিগন্যালকে পরবর্তী নিউরনে প্রেরণ করে। আর আরেকটা অপশন দেখতে পাচ্ছি সাইন্যাপস। সাইন্যাপস এবং সাইন্যাপসিস, এই দুটো টার্ম কিন্তু আমরা বায়োলজিতে পেয়ে থাকি, এবং স্টুডেন্টদের মধ্যে কিন্তু এটা গুলিয়ে যায় মাঝে মাঝে। সাইন্যাপস আমরা পাবো দুটো নার্ভের মাঝখানে। দেখো, একটি নিউরনের শেষ, অপর নিউরনের শুরু। তাহলে আমরা স্নায়ুতন্ত্রের মধ্যে আমরা সাইন্যাপস পাচ্ছি, সাইন্যাপসিস পাচ্ছি আমরা সেল ডিভিশনে। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। সেল ডিভিশনে কখন? মিওসিসে দুটো হোমোলোগাস ক্রোমোজোম যখন একত্রিত হয়, সেই ঘটনাটাকে আমরা বলছি সাইন্যাপসিস। তার মানে মিওসিস 1 এর, প্রোফেজ 1 এর যে উপদশাগুলি রয়েছে সেইগুলোর মধ্যে আমরা সেকেন্ড যে উপদশা মানে জাইগোটিনে আমরা এখানে সাইন্যাপসিস ঘটছে দেখতে পাই। ক্লিয়ার? এই তথ্যটা এখানে লেখা নেই, তোমরা আরেকবার পজ করে বা আরেকবার শুনে লিখে নাও। তাহলে দেখো, 4টে অপশন সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। এইভাবে যদি পড়ো তাহলে কি হবে? বইও খুলতে হবে না তোমাকে। একটা প্রশ্ন বাড়িতেও তোমরা নিজেরা এইভাবে পড়বে যে 4টে অপশন থাকবে, সেই 4টে অপশন কোথায় পেয়েছো, এইটার সাথে রিলেটেড কিনা। যদি এটার সাথে একদম রিলেটেড না হয় তাহলে সেটার ব্যাপারে কোথায় পড়েছো, কি বৃত্তান্ত, সেগুলো একটু মনে মনে ভেবে নিলে কিন্তু তোমার মানে এই যত তুমি মনে করবে জিনিসগুলো, তত কিন্তু ব্রেনের মধ্যে একদম ঢুকে যাবে, আর ভুলবে না। ঠিক আছে? পরের প্রশ্ন বলেছে, দেখো, ডিএনএ অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষার মূলক কোনটি? একদমই সোজা প্রশ্ন, কিচ্ছু বলার নেই, আমরা বহুবার পড়েছি। গুয়ানিন। ডিএনএ অণুর কি কি রয়েছে একবার মনে করে নি। ডিএনএ অণুতে রয়েছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। এখন আমাকে গুয়ানিনের সঙ্গে কে পেয়ার করে সেটা জানতে চাইছে। অ্যাডেনিন করে না, গুয়ানিন অ্যাডেনিন করে না। গুয়ানিনের সঙ্গে সাইটোসিন করে, থাইমিনও করে না, ইউরাসিলও করে না। কে কার সাথে পেয়ার করে এখানে লিখে দিয়েছি। অ্যাডেনিনের সাথে থাইমিন করে, এটা ডিএনএ তে। অ্যাডেনিনের সাথে ইউরাসিল করে, এটা আরএনএ তে। আর বোথ ডিএনএ আরএনএ তে গুয়ানিনের সাথে সাইটোসিন করে। ওকে, নেক্সট। পরের প্রশ্ন বলেছে, সবথেকে উন্নত কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি কোনটি? সবথেকে উন্নত, এখানে যে কটা দেওয়া রয়েছে সবগুলোই কৃত্রিম অঙ্গজ মানে কৃত্রিম জনন পদ্ধতি উদ্ভিদের, কিন্তু তার মধ্যে সবথেকে উন্নত কোনটা সেটা আমাকে বার করতে হবে। আমি কি করে মানে কি করে বুঝবো কোনটা সবথেকে উন্নত? যেটা বেশি পরিমাণে করা হয় সেটাই সবথেকে উন্নত, বা যেটা বেশি পরিমাণে করে আমরা রেজাল্ট পাই সেটাই উন্নত। তো কোনটা হবে? শাখা কলম, গুটি কলম, জোড় কলম নাকি দাবা কলম? তো এটা অবশ্যই হয়ে যাবে জোড় কলম, বা যেটাকে আমরা গ্রাফটিং বলে থাকি। দেখো, জোড় কলমের এক্সাম্পল কি হয়ে যাবে? আম, লেবু, পেয়ারা। কি করা হয়? মেনলি দুটো গাছ নেওয়া হয়, একটা গাছের মূল সহ নেওয়া হয়, সেটাকে আমরা বলছি স্টক। আর একটা গাছের একটা ব্রাঞ্চ কেটে নিয়ে আসা হয়, সেটাকে আমরা বলছি শিয়ন। মূল সহ গাছটিকে বলে স্টক, এমনি গাছটিকে বলে শিয়ন। এইটাও কিন্তু পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করে যে স্টক কি, শিয়ন কি, স্টক কি, শিয়ন কি, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে। তো কি করা হয়? এই স্টক যেটা রয়েছে সেইটার মধ্যে শিয়নটা কেটে নিয়ে এসে স্টকের মধ্যে বসিয়ে বেঁধে দেওয়া হয়। এবার তার উপরে আমরা যদি একটু কৃত্রিম হরমোন অক্সিন দিয়ে দিই, তাহলে সেখান থেকে খুব তাড়াতাড়ি রুট বেরোবে এবং সেই গাছটা বড় হবে। এই পদ্ধতি যদি শাখা, কোনো গাছের যদি শাখা কেটে নিয়ে এসে যদি কলম করা হয়, সেটাকে আমরা বলছি শাখা কলম। কোনো গাছের যদি
রুট কেটে নিয়ে আসি, সেটাও হবে। কোনো গাছের আমি শুধু একটা কোনো ব্রাঞ্চ কেটে নিয়ে চলে এলাম, সেটা হবে। দাবা কলমটা একটু অন্যরকম। দাবা কলমটা ধরো কোনো একটা গাছ ছিল, সেখান থেকে এই একটা ব্রাঞ্চ বেরিয়েছে, ধরো বড় একটা ব্রাঞ্চ বেরিয়েছে। এবার আমি জোর করে সেই ব্রাঞ্চটাকে কি করছি, সেই জোর করে ওই ব্রাঞ্চটাকে হাতে করে চাপ দিয়ে মাটির ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, মাটির ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে এই ঢুকে যাওয়া অংশটা থেকে কিছুদিন বাদে আমরা দেখবো নতুন রুট হয়েছে এবং সেইখান থেকে আবার একটা নতুন গাছ হবে। তা এইটা হচ্ছে দাবা কলম, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে কি বলে? এইটা নিয়ে আমি বিশেষ কিছু লিখিনি, এইটা মোটামুটি ইজি, সবাই জানো। তাও আমি একবার এখানে বলে দিচ্ছি যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা ক্রোমোজোম গুলোকে বিভিন্ন নামে ডাকি। এবং এই এদের আরো ভালোভাবে বোঝা যায় কখন, কোন ফেজে বলতো, সেল ডিভিশনের কোন ফেজে সেন্ট্রোমিয়ারের গঠন অনুযায়ী আমরা বিভিন্ন আকৃতি পেয়ে থাকি। যদি সেটা জানো তোমরা, তাহলে কমেন্টে জানাও যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের আকৃতি আমরা পেয়ে থাকি ক্রোমোজোমের কোন ফেজে, সেল ডিভিশনের কোন ফেজে। কমেন্টে সেটা আমাকে জানাও। এবার দেখে নিই, যদি সেন্ট্রোমিয়ারটা একদম মিডিলে থাকে, যদি মিডিলে থাকে তাহলে মেটাসেন্ট্রিক। যদি মিডিলের থেকে একটু ওপরে কোনো একটা দিকে, কোনো একটু সাইডে, মিডিলের ঠিক পাশে থাকে, তাহলে সেটাকে মিডিলে বলতে পারবো না, সেটাকে তখন বলবো সাবমেটাসেন্ট্রিক। যদি প্রান্ত থেকে, মানে প্রান্ত, এটা ধরো প্রান্ত, তার কাছাকাছি কোনো একটা জায়গায় থাকে, প্রান্তের কাছাকাছি কোনো একটা জায়গায় থাকে, সেটাকে বলছি অ্যাক্রোসেন্ট্রিক। এবং যদি একদম এন্ডে থাকে এবং আর একটা বাহু তার একেবারেই নেই, সেটাকে বলছি টেলোসেন্ট্রিক। তাহলে আমাকে সেটাই জিজ্ঞেস করেছে, ক্রোমোজোম একদম শেষ প্রান্তে, ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার রয়েছে, তাহলে শেষ প্রান্তে থাকা মানে এটা হয়ে যাবে কি উত্তর, টেলোসেন্ট্রিক। সবাই পেরেছো জানি, জানো। পরের প্রশ্ন বলেছে দেখো, সঠিক ক্রমটি উল্লেখ করো। ক্যালাস সেখান থেকে এক্সপ্ল্যান্ট হয়, সেখান থেকে প্ল্যান্টলেট হয়, নাকি এমব্রয়েড হয়? প্ল্যান্টলেট, এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রয়েড, এমব্রয়েড থেকে এক্সপ্ল্যান্ট, থেকে ক্যালাস, থেকে প্ল্যান্টলেট, নাকি এক্সপ্ল্যান্ট থেকে ক্যালাস, থেকে এমব্রয়েড, থেকে প্ল্যান্টলেট। এই যে ধাপগুলো দেওয়া রয়েছে, এটা অণু বিস্তরণ বা যেটাকে আমরা মাইক্রো প্রোপাগেশন বলে থাকি, সেটার ধাপ। তো সেইটার যে সঠিক ক্রম সেটা আমি পাশে লিখে দিয়েছি। দেখো, মুকুল বা কলা, একদম যেটা যেখান থেকে আমার প্ল্যান্টের তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি ইংলিশে এক্সপ্ল্যান্ট, বাংলাতে মুকুল বা কলা। সেইখান থেকে তৈরি হচ্ছে ক্যালাস, ক্যালাস থেকে তৈরি হচ্ছে এমব্রয়েড, এমব্রয়েড থেকে তৈরি হচ্ছে প্ল্যান্টলেট, মানে একদম ছোট্ট চারা গাছ, এবং সেখান থেকে পরিণত উদ্ভিদ। তাহলে এইটা কোথায় আছে দেখি, তাহলে শুরুতে হবে এক্সপ্ল্যান্ট, শেষে হবে পরিণত উদ্ভিদ। এখানে দেয়নি একটাও, প্ল্যান্টলেট অব্দি দিয়েছে, তাহলে এক্সপ্ল্যান্ট আর শেষে হচ্ছে প্ল্যান্টলেট। তাহলে এখানে মাঝে, এখানে ক্যালাস আছে, প্ল্যান্টলেট শুরুতে তো নয়, এমব্রয়েড নয়, এক্সপ্ল্যান্ট এটাতে আছে, তারপরে ক্যালাস, তারপরে এমব্রয়েড, তারপরে প্ল্যান্টলেট। তার মানে অপশন ডি আমার সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। পরের প্রশ্নতে যাই। বলেছে কোনটি বাদুড় পরাগী, মানে আমরা বিভিন্ন ধরনের পরাগযোগ দেখেছি। পরাগযোগে কি হয়, মেনলি কোনো একটি গাছের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে যে স্পোর তৈরি হয়, সেটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের স্টিগমাতে গিয়ে পড়ে এবং সেখান থেকে ভেতরে অব্দি গিয়ে ফার্টিলাইজেশন হয় এবং পরাগযোগ হয়। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা সেলফ পলিনেশন পদ্ধতিতেও করতে পারে, ক্রস পলিনেশন পদ্ধতিতেও করতে পারে। মানে একই ফুলেও হতে পারে, বা একই গাছের একই ফুলে যদি হয় সেটা সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ। কিন্তু যদি ইতর পরাগযোগ হয়, অর্থাৎ এইখানের একটা ফুল, এখানে একটা গাছ, আবার বেশ অনেকটা দূরে আরেকটা গাছ আছে, সেম গাছ, তো এখানের স্পোর যখন ওই দূরের গাছের রেণুটাকে গিয়ে গাছের ফুলটাকে গিয়ে ফার্টিলাইজ করবে, সেটাকে আমরা বলছি ইতর পরাগযোগ। তাহলে ইতর পরাগযোগের ক্ষেত্রে আমাদের কিছু এজেন্ট প্রয়োজন। এজেন্ট নানা রকমের হয়, এয়ার হয়, ওয়াটার হয়, বিভিন্ন অ্যানিমাল হয়। তো সেই রকমই একটা প্রশ্ন দিয়েছে, যদি পরাগযোগ বাদুড় দ্বারা হয়, তাহলে কোন গাছে এটা দেখা যাবে। তো প্রথম কথা, যে বাদুড় দ্বারা পরাগযোগ হতে গেলে বুঝতেই পারছো যে মানে এটা তার খাবার হতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাদুড় যেহেতু রাত্রেবেলা বেরোয়, দিনের বেলা অতটা বাদুড় আমরা দেখতে পাই না, তার মানে সেই ফুলটা নিশ্চয়ই রাতে ফোটে। এবার তুমি অপশনে দেখো যে এমন কোন ফুল আছে যেটা রাতে ফোটে, আর বেশ যথেষ্ট বড় হতে হবে, নাহলে ছোট ফুল হলে বাদুড় সেটা পরাগযোগ করতে পারবে না। ঘাস তো বাদ দাও, ঘাসে নিশ্চয়ই ঘুরে বেড়ায় না বাদুড়। পলাশ হতে পারে, কচু, কদম। এবার দেখো, পলাশ কিন্তু রাতে ফোটে না, রাতে ফোটে কদম আর কচুন। বাদুড় দ্বারা যদি পরাগযোগ হয়, সেই রকম পরাগযোগকে আমরা কি বলবো, সেই রকম পরাগযোগকে আমরা বলবো কাইরোপ্টোফিলি। যদি প্রাণীর মধ্যে দেখো সবাই ঢুকে যাচ্ছে, প্রাণীর মধ্যে অবশ্যই বাদুড়ও ঢুকে যাচ্ছে, কিন্তু স্পেসিফিক্যালি বাদুড়কে আমরা আলাদা নামে ডাকছি। প্রাণীর মধ্যে, প্রাণীর দ্বারা, যে কোনো প্রাণীর দ্বারা যদি পরাগযোগ হয়, সেটাকে আমরা বলছি জুফিলি। পাখির দ্বারা হলে অর্নিথোফিলি, সাপের দ্বারা হলে অফিওফিলি। ঠিক আছে, এটা কিন্তু নতুন বই ছিল না। আর যদি বায়ু দ্বারা হয় তাহলে অ্যানিমোফিলি, জল দ্বারা হলে হাইড্রোফিলি, আর বোধহয় শামুক দ্বারা ছিল মেলাকোফিলি, শামুক দ্বারা হলে মেলাকোফিলি, মেলাকোফিলি। প্রশ্ন যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের অনেকে বলছিলে যে মক টেস্ট দিতে চাও তোমরা। এটা তাদের জন্যই যারা হয়তো অনেক বই কিনতে পারেনি, বই ইন দ্য সেন্স প্র্যাকটিস সেট কিনতে পারেনি, বা হয়তো নিজেরা স্টাডি করছে, তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মক টেস্ট নেওয়ার একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে হোয়াটসঅ্যাপে। সেইখানে তোমরা জয়েন হয়ে পরীক্ষা দিতে পারো। এভরিডে সকাল 9টায়, পরীক্ষার আগে অবধি এভরিডে সকাল 9টাতে মক টেস্ট গ্রুপে আপলোড করা হয়। তোমরা নিজেরা বাড়িতে পরীক্ষা দিতে পারো। তো এখানে যেটা বলার, অতি অবশ্যই ভালো করে কান খুলে শুনে রাখো, এটা মক টেস্ট, এটা পরীক্ষার কোনো প্রশ্ন নয়। অনেকে গ্রুপে জয়েন হয়ে জিজ্ঞেস করছে এই পরীক্ষা, এটাই কি পরীক্ষার প্রশ্ন? তোমাদের কি মনে হয় আমি কি কোনো দালাল যে পরীক্ষার প্রশ্ন দিয়ে বেড়াবো না, আমার কাছে আছে? তাহলে সেটা যদি থাকতো, আমি এত কষ্ট করে এত খেটে এগুলো করতাম? কি দরকার আমার এত কষ্ট করে খেটে খুঁটে লিখে দেওয়ার? তোমরা এরকম ফাঁদে কিন্তু পা দিও না। এখন এরকম প্রচুর কি বলবো, মানে এরকম দালাল ঘুরে বেড়াচ্ছে, তোমাদের হয়তো বলবে কোশ্চেন দিয়ে দেবো, এই ফাঁদে একদম পা দিও না। নিজেদের উপর কনফিডেন্স রাখো, নিজেরা পড়েছো তো, কিছুদিন হলেও তো পড়েছো, সেটার উপর কনফিডেন্স রাখো।
মক টেস্ট নেওয়া হচ্ছে, কিন্তু সেটা অবশ্যই পরীক্ষার কোনো প্রশ্ন নয়। ঠিক আছে? সুতরাং আমাকে এই ধরনের কথা বলে নিজেরাও নিজেদেরকে মানে ছোট করো না, আর আমাকেও বিব্রত করো না। মক টেস্ট গ্রুপ ক্রিয়েট করা হয়েছে তাদের কথা ভেবে, যারা পরীক্ষা দিতে পারছে না বা নিজেরা স্টাডি করছে, কোনো রকম কোনো টিচার নেই, তাদের কথা ভেবে। আর হ্যাঁ, সেই প্রশ্নের উত্তরেও কিছু কারোর ডাউট থাকলে সেগুলোও আমি বলে দেবো। তো সেই গ্রুপের লিঙ্ক তোমাদের নিচে ডেসক্রিপশন বক্সেও থাকবে, এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানেও তোমরা পেয়ে যাবে। সেটাতে যুক্ত হয়ে প্রত্যেকদিন সকাল ৯টায় দিয়ে দিও। হ্যাঁ, তবে এবার একটা কথা বলার, সেটা হচ্ছে যে বিভিন্ন জনে তো বিভিন্ন টাইমে ভিডিওটা দেখছো, এবং ভিডিওটা দেখার সময় ধরো গ্রুপে জয়েন হচ্ছ। এবার সকাল ৯টায় কখন কোশ্চেন দেওয়া হয়ে গেছে, তার জন্য কিন্তু তুমি পরে জয়েন হলে সেটা দেখতে পাবে না, যেহেতু এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। সুতরাং গ্রুপে তোমাকে জয়েন হয়ে বলতে হবে যে ম্যাম আমাকে একবার কোশ্চেনগুলো রিসেন্ড করুন। কারণ তুমি যখন জয়েন করবে তারপরের থেকে তুমি সমস্ত মেসেজগুলো দেখতে পাবে। তার আগে যেগুলো হয়ে গেছে সেগুলো তোমরা দেখতে পাবে না। সুতরাং তোমাদের কাজ হচ্ছে, যদি গ্রুপে জয়েন হও, কোনো মেসেজ তো দেখতে পাবে না, একবার এটা ইনফর্ম করো যে ম্যাম একবার প্রিভিয়াস যে প্রশ্নগুলো সেগুলো দিয়ে দিন। গ্রুপটা বেশি দিন নয়, ৩-৪ দিনই খোলা হয়েছে। ৩-৪ দিনে হয়তো ৩-৪টেই কোশ্চেন সেট আমি দিয়েছি। তো যদি মনে হয়, যদি প্রয়োজন থাকে জয়েন হতে পারো, নাহলে ঠিক আছে। ভিডিওটা আবার কন্টিনিউ করি। পরের প্রশ্ন বলেছে দেখো, ড্যাশ অবস্থায় জীবদেহে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। কোন অবস্থায় জীবদেহে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে। হোমোজাইগাস, হেটেরোজাইগাস, প্রচ্ছন্ন নাকি কোনোটিই নয়। দেখো, প্রকট বৈশিষ্ট্য মানে কি? যেটা প্রচ্ছন্নতাকে ঢাকা দিয়ে রাখবে। ঠিক আছে? তাহলে সেটা যদি দুটোই আমার কাছে প্রকট থাকে, যদি সেটা হোমোজাইগাসও হয়, আমি বলছি কথার কথা, তাহলে তো অবশ্যই সেখানে প্রকটই প্রকাশ পাবে। কিন্তু এটা মেইনলি যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে হেটেরোজাইগাস, মানে এটার উত্তরটা কিন্তু এটাই হবে। সবাই এটা যদি ভাবো যে হোমোজাইগাস অবস্থাতে তো প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেই হোমোজাইগাসটা যদি বড় হাতের টি হয় তবে, যদি হোমোজাইগাসটা যদি দুটো ছোট হাতের টি হয়, তাহলে এখানে কি কোনো প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে? পাবে না। তাহলে উত্তরটা কিন্তু আমার হোমোজাইগাস করলে হবে না। প্রচ্ছন্ন তো হচ্ছেই না ধরো, তাহলে হেটেরোজাইগাস করতে হবে। যেমন ধরো এখানে এইটা বড় হাতের টি, ছোট হাতের টি, এরকম যদি হয় তবেই গাছটি সংকর লম্বা দেখাবে। পরের প্রশ্ন আসি, নিচের কোনটি ফ্লোয়েম কলার উপাদান নয়? নিচের কোনটি ফ্লোয়েম কলার উপাদান নয়? অপশন আছে সিভনল, শিবকোষ, ট্র্যাকিড, সঙ্গী কোষ। এটা কাউকে বলার আছে? এটা বলার কোনো মানে অবকাশই নেই, সবাই উত্তরটা পেরে গেছো আমি জানি। এবার এখানে দেখে নিই ফ্লোয়েম কলার উপাদান কি কি। ফ্লোয়েম কলার উপাদান কি কি আছে? সিভনল আছে, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। সিভনল, সঙ্গী কোষ, এদের মধ্যে কে সজীব কে মৃত? দেখো, ফ্লোয়েমের কাজ তো খাবারটাকে পরিবহন করা, সেটা তো আমরা জানি, কিন্তু তাদের মধ্যে কারা সত্যি সত্যি খাবার পরিবহন করে আর কারা করে না সেটা একবার দেখে নিতে হবে। দেখো, সিভনল যেটা, সেটা সজীব। এই সিভনলেরই একটা কোষ হচ্ছে এই যে যেটা লেখা আছে শিব কোষ। এটা ভেবো না শিব কোষ আবার কি, এটা তো পড়িনি। সিভনলেরই একটা কোষ হচ্ছে শিব কোষ। সঙ্গী কোষ, এটাও সজীব। ফ্লোয়েমের ক্ষেত্রে ফ্লোয়েম প্যারেনকাইমা, এটাও সজীব। তন্তু মৃত। একটা জিনিস মনে রাখবে, প্যারেনকাইমা যেখানে যেখানে থাকবে সেটাই সজীব হবে, তন্তু যেখানেই থাকবে সেটাই মৃত হবে। ঠিক আছে? ফ্লোয়েমের ক্ষেত্রে ৩টে সজীব, একটা মৃত। আর জাইলেমের ক্ষেত্রে ট্র্যাকিড মৃত, ট্র্যাকিয়া মৃত, প্যারেনকাইমা সজীব, জাইলেম তন্তু মৃত। তাহলে এর ক্ষেত্রে ৩টে মৃত, একটা সজীব। খাদ্যের পরিবহনটা ফ্লোয়েম যে করবে সেটা কিন্তু উভমুখী, মানে বোথ ডিরেকশনে যাবে, উপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও নেমে আসতে পারে। কিন্তু ফ্লোয়েমের যে জল সংবহন সেটা কিন্তু শুধুমাত্র ঊর্ধ্বমুখী, মাটি থেকে জলটা উপরের দিকেই যাবে, নিচে কিন্তু নেমে আসবে না। ঠিক আছে? তাহলে আমার এখানে প্রশ্নের উত্তর কি হয়ে গেল বলতে হবে, আর নিশ্চয়ই করে ফেলেছো, ট্র্যাকিডটা হচ্ছে আমার জাইলেমের উপাদান, ফ্লোয়েমের উপাদান নয়। পরের প্রশ্ন, প্রথম নিউক্লিয়াস পর্যবেক্ষণ করেন কে? প্রথম নিউক্লিয়াস পর্যবেক্ষণ করেন, দেখো দিয়েছে লিভেনহক, রবার্ট, এটা কি কখ নাকি দেওয়া আছে, রবার্ট হুক, ফন্টানা, রবার্ট ব্রাউন। দেখো, নিউক্লিয়াস প্রথম পর্যবেক্ষণ করেন রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস পর্যবেক্ষণ করেন। বাকিরা কে কি করেছেন একবার দেখে নি। রবার্ট হুক, ইনি সেল আবিষ্কার করেছিলেন যেটা ছিল মৃত। লিভেনহক সেল আবিষ্কার করেছিলেন যেটা ছিল লিভিং। ফার্স্ট যে সেলটা দেখেছিলেন সেটা ছিল ব্যাকটেরিয়া। আর ফন্টানা কি করেছিলেন যদি জানো কমেন্টে জানাও। ফন্টানা কি করেছিলেন যদি জানো কমেন্টে জানাও, দেখি কজন পারে, দেখি কজন পারে। পরের প্রশ্ন বলেছে কোন প্রকার মনোমার নিয়ে পলিস্যাকারাইড গঠিত? কোন প্রকার মনোমার নিয়ে পলিস্যাকারাইডটা গঠিত হয়েছে? সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। তো দেখো, পলিস্যাকারাইড দুটো টার্ম, মানে দুটো কথা নিয়ে তৈরি হচ্ছে। পলি মানে হচ্ছে মোর দ্যান টু, স্যাকারাইডটা হচ্ছে যে কোনো কার্বোহাইড্রেট গ্রুপকে আমরা স্যাকারাইড বলে থাকি, তাই তো? তার মানে এখানে দেখো কার্বোহাইড্রেট রিলেটেড একটাই টার্ম রয়েছে, সরল শর্করা, তার মানে এটাই উত্তর হবে, এটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে। কিন্তু পলিস্যাকারাইডটা কি একবার দেখে নি। পলিস্যাকারাইড হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত অনেকগুলো মনোস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইড অনেকগুলো মনোস্যাকারাইড নিয়ে তৈরি, যে মনোস্যাকারাইড গুলো আবার পরস্পর গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত। ঠিক আছে? পলিস্যাকারাইড দু ধরনের হয়। যদি এই মনোমার গুলো সবকটা একদম সেম ধরনের হয় তাহলে সেটাকে আমরা বলবো হোমো পলিস্যাকারাইড, মানে একই ধরনের পলিস্যাকারাইড নিয়ে তৈরি, মানে সরি একই ধরনের স্যাকারাইড নিয়ে তৈরি, সেটা হয়ে যাচ্ছে হোমো পলিস্যাকারাইড। যেমন ধরো আমাদের গ্লাইকোজেন, স্টার্চ, এগুলো সব হয়ে যাবে হোমো পলিস্যাকারাইড। আর হেটেরো আলাদা আলাদা রকমের স্যাকারাইড নিয়ে তৈরি, মনোস্যাকারাইড নিয়ে তৈরি, সেক্ষেত্রে এটার এক্সাম্পল হয়ে যাবে হায়ালুরনিক অ্যাসিড। হায়ালুরনিক অ্যাসিড দেখবে অনেক ক্রিম রয়েছে, স্কিন ব্রাইটেনিং যে ক্রিমগুলো টিভিতে অ্যাড দেয়, সেখানে প্রচুর এই হায়ালুরনিক অ্যাসিড, এটা আমাদের স্কিনের জন্য খুব ভালো। পরের প্রশ্ন বলেছে সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়া ঘটে কোথায়? সাইটোপ্লাজমে, ক্লোরোপ্লাস্টের গ্রানায়, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়, মাইটোকন্ড্রিয়ায়। আচ্ছা, এগুলো তো বাদই দাও, সাইটোপ্লাজমে যদি হবে তাহলে আমরা কেন করবো না, আর মাইটোকন্ড্রিয়াতে যদি হবে তাহলে আমরা কেন করবো না? আমাদের কাছেও তো আছে মাইটোকন্ড্রিয়া, তাহলে নিশ্চয়ই এমন একটা কিছুতে ঘটে যেটা আমাদের কাছে নেই, সেটা কি? ক্লোরোপ্লাস্ট। এখন প্রশ্ন হচ্ছে স্ট্রোমাতে না গ্রানাতে।
এখানে একটু ভালো করে ক্লিয়ার করে দিয়েছি, দেখো সালোক সংশ্লেষের দুটো দশা, একটা হচ্ছে আলোক দশা, একটা হচ্ছে অন্ধকার দশা। আলোক দশা ঘটে গ্রানাতে, অন্ধকার দশা ঘটে স্ট্রোমাতে। অন্ধকার দশার বিক্রিয়াগুলো বিজ্ঞানী ব্ল্যাকম্যান আবিষ্কার করেছিলেন, সেই জন্য এইটাকে ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলা হয়। কি বললাম? ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলা হয়। আলোক দশার বিক্রিয়াগুলো বেশিরভাগটাই বিজ্ঞানী রবিন হিল আবিষ্কার করেছিলেন। রবিন হিল আবিষ্কার করেছিলেন, সেজন্য এখানের বেশ কিছু বিক্রিয়াকে আমরা হিল বিক্রিয়া বলে থাকি। এখানে জেড প্রকল্প আছে, সেটাও বিজ্ঞানী হিল আবিষ্কার করেছিলেন, তার সঙ্গে আরো বিজ্ঞানী ছিল। তো সালোক সংশ্লেষের আলোক দশাতে আমরা আলটিমেট কি পাচ্ছি? আলোক দশা যখন শেষ হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে, সেটা পাতা দিয়ে বেরিয়ে যাচ্ছে, জল তৈরি হচ্ছে, সেটা বাষ্পমোচন হয়ে বেরিয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে আমরা 3 অণু এটিপি পাই। এই 3 অণু এটিপি অন্ধকার দশার বিক্রিয়াগুলো রান করাতে সাহায্য করে। এমন নয় যে আলোক দশাটা দিনের বেলা ঘটে, অন্ধকার দশাটা রাতের বেলা ঘটে, এরকম কিন্তু নয়। নাম অন্ধকার কারণ এখানে ডাইরেক্ট সানলাইট লাগছে না। ডাইরেক্ট সানলাইটটা এখানে কাজে লাগছে না। ডাইরেক্ট সানলাইটের কাজ কিন্তু আলোক দশাতে। তাহলে এরকম যদি তোমাকে কখনো প্রশ্ন করে যে সানলাইটের ব্যবহার কোন দশায় হয় সালোক সংশ্লেষের, ব্যবহারটা কিন্তু আলোক দশায় হচ্ছে। সেইটা ব্যবহার করে যা যা উৎপন্ন হচ্ছে, মেইনলি সানলাইট মানে কি, সেখান থেকে আমি কিছু এনার্জি পাবো। তাহলে আমার আলোক দশাতেও আমার এনার্জি দরকার, সেই এনার্জিটাই আমার আলোক দশাতে যে তৈরি হয়ে আছে এটিপি, সেটাই গিয়ে আলোক দশাটাকে অন্ধকার দশাটাকে রান করাচ্ছে, মানে অন্ধকার দশা বিক্রিয়াগুলো ঘটাতে সাহায্য করছে। অন্ধকার দশার কি কি পাবো? অবভিয়াসলি গ্লুকোজ তো পাবোই, কারণ এটাই আমার মেইন উদ্দেশ্য করার। সেকেন্ড হচ্ছে এনএডিপি প্লাস পাবো এবং এডিপি পাবো, কারণ আমি এডিপি থেকে এটিপি তৈরি করেছি আলোক দশায়। আমি আলোক দশায় গাছের কাছ থেকে যা যা নিয়েছি, মানে গাছের রান্নাঘর থেকে আমি যা যা নিয়েছি, আমাকে অন্ধকার দশায় সেগুলো আবার তৈরি করে দিয়ে ক্ষতিপূরণ করে দিতে হবে, নাহলে নেক্সট স্টেজে আমি আবার যখন আরেকটা সার্কেল চালাবো তখন আমি পাবো না, আমার কাছে কম পড়ে যাবে। সেজন্য আমি যা নেব আমার ভাড়া থেকে, সেটা আবার আমার ভাড়ারে ফিরিয়ে দিতে হবে। তাহলে উত্তরটা কি পেয়ে গেলে? উত্তরটা বলতে হবে। সালোক সংশ্লেষের আলোক দশা কোনখানে ঘটবে? গ্রানাতে। পরের প্রশ্ন, রক্তে কিটোন বডির আধিক্যকে কি বলে? কিটোনিউরিয়া, কিটোজেনেসিস, কিটোসিস, নাকি কোনোটিই নয়? কি বলছি না, রক্তে কিটোন বডির আধিক্য, কিটোন বডির পরিমাণ বেড়ে যাচ্ছে। যে টার্মগুলো দেওয়া আছে সেইগুলো একবার যদি আমরা এক্সপ্লেন করে নিই, তাহলেই আমরা পেয়ে যাবো কি কোনটা আমার উত্তর সেটা। প্রথম কথা হচ্ছে কিটোন বডি রক্তে একটা নির্দিষ্ট মাত্রায় থাকার কথা, সেটা যদি বেড়ে যায়, সেটা যদি বেড়ে যায়, এটা আবার কি হলো, দাঁড়াও তো মুছে গেছে। এই মাত্রাটার থেকে যদি বেড়ে যায় তাহলে সেটা আমরা কখনোই, সেটা আমাদের জন্য স্বাভাবিক নয়। তো সেইটাকে কি বলছে? প্রথম যে টার্মটা আছে কিটোনিউরিয়া, কিটোনিউরিয়াটা এই 2 নম্বরে লিখেছি, কি দেখে নাও, সেটা হচ্ছে হাই লেভেল অফ কিটোন ইন ইউরিন। তাহলে ইউরিন আর ব্লাড কি সেম? আমাকে জিজ্ঞেস করেছে কিন্তু যে রক্তে কিটোন বডির আধিক্য রক্তে, তাহলে আমার ইউরিনে বেশি হওয়া রক্তে বেশি হওয়া সেম নয়, তাহলে নিশ্চয়ই কিটোনিউরিয়া আমার অ্যান্সার নয়। দ্বিতীয় আছে কিটোজেনেসিস, কিটোজেনেসিসটা 3 নম্বরে লেখা আছে, দেখো কি, প্রোডাকশন অফ কিটোন বডি। এই যে আমরা দেখেছিলাম কিটোন বডি আমাদের বডিতে জেনারেট হচ্ছে, আমরা তো কিটোন বডি খাই না, আমরা যা খাচ্ছি প্রোটিন ভিটামিন ফ্যাট, সেগুলো থেকে আমার বডি কিটোন বডি তৈরি করে নিচ্ছে। তো সেই যে পদ্ধতি, সেটাকে আমরা বলছি কিটোজেনেসিস। তাহলে এটাতে তো বৃদ্ধির কোনো ব্যাপার নেই, এটা তৈরির ব্যাপার। জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া, বায়োলজিতে জেনেসিস মানে তৈরি হওয়া। এবার পরেরটা আছে কিটোসিস। এবার এই কিটোসিসের আরো একটা নাম আছে কিটো অ্যাসিডোসিস। কিটো অ্যাসিডোসিস এইটাই হচ্ছে হাই লেভেল অফ কিটোন ইন ব্লাড, রক্তে কিটোনের অতিরিক্ত মাত্রা। তার মানে আমার উত্তর কোনটা হবে? অপশন সি, কোনোটিই নয়, হলো না। তাহলে বোঝা গেল, দেখো সব কটা টার্মই কিন্তু কিটো 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 দিয়ে, তারই মধ্যে কিন্তু আমাকে সঠিক উত্তরটা খুঁজে নিতে হবে। পরের প্রশ্ন বলছে দেখো, নিম্নলিখিত কোন প্রাণীটি মরুভূমিতে বাস করে? নিম্নলিখিত কোন প্রাণীটি মরুভূমিতে বাস করে? তো ক্যাঙ্গারু, হরিণ, স্যালামান্ডার, ক্যাঙ্গারু, র্যাট। এটা নিয়ে আর কিছু ইনফরমেশন লিখিনি, এটা একদম ফ্ল্যাট প্রশ্ন। ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু নিশ্চয়ই মরুভূমিতে বাস করবে না, হরিণও নয়, স্যালামান্ডার নয়, এটা হবে ক্যাঙ্গারু র্যাট। নামটা ক্যাঙ্গারু, কিন্তু এই যে র্যাটটা, এই র্যাটের বৈশিষ্ট্যটা হচ্ছে পাগুলো অনেকটা ক্যাঙ্গারুর মতো, কিন্তু এটা স্পেশালি আমরা যে ডেজার্ট অঞ্চলেই পাই। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে কিছু বলার নেই। পরের প্রশ্নতে চলে যাচ্ছি। রেনিন এবং এরিথ্রোপোয়েটিন ক্ষরণ করে নিচের কোন অর্গান? দেখো দেওয়া আছে যকৃৎ, ফুসফুস, অন্ত্র এবং বৃক্ক। ঠিক আছে, দেখো কিছু প্রশ্ন থাকবে তোমাকে কিন্তু একদম সঠিক উত্তর জানতে হবে তবে করতে পারবে, কিছু প্রশ্ন থাকবে একটুখানি কিন্তু আন্দাজও করা যায়। তো এই প্রশ্ন যেমন সঠিক জানতে হবে তবেই করতে পারবে। আগের প্রশ্নের উত্তরটা দেখো, ক্যাঙ্গারু, স্যালামান্ডার, হরিণ, এগুলো তো নিশ্চয়ই একটাই পড়ে রইলো যে উত্তর হবে, তো এইভাবে করা যাবে। কিন্তু এইরকম যে প্রশ্ন যে এই হরমোনগুলো কোথা থেকে ক্ষরণ হচ্ছে, এইগুলো কিন্তু না জানলে হবে না। ঠিক আছে, তো বৃক্ক থেকে একটা অ্যান্সার, বৃক্ক থেকে আর কি কি বৃক্ক থেকে রেনিন তো ক্ষরণ হয় বুঝলামই, এরিথ্রোপোয়েটিন ক্ষরণ এটাও বুঝলাম, সিক্রেটিন নামে আরেকটা হরমোন ক্ষরণ হয়। রেনিন এবং এরিথ্রোপোয়েটিন এরাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। রেনিন কি কাজ করে? আমাদের যে ব্লাড প্রেশার সেটা নিয়ন্ত্রণ করে, সোডিয়াম পটাশিয়ামের লেভেল ব্লাডে সেটা মেনটেন করে। এরিথ্রোপোয়েটিন ভীষণ ইম্পর্টেন্ট, কেন? কারণ সে আরবিসি প্রোডাকশনে সাহায্য করে, এরিথ্রোপোয়েটিন থেকেই আরবিসি আমাদের জেনারেট হয়। ঠিক আছে, আর সিক্রেটিনকে আমাদের মানে হ্যাপি হরমোন বলা হয়, এটা আমাদের মুডটাকে ঠিক রাখে। ঠিক আছে, মুডের উপরও, মানে আমাদের মুডের উপর প্রভাব বিস্তার করে। তাহলে এটার অপশন হয়ে গেল বৃক্ক। আশা করছি ভিডিওটা তোমরা দেখছো, ভিডিওটা তোমাদের ভালো লাগছে। এবার আমি ফালতু কথাটা একবার বলে দিই, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু কমেন্ট করে জানিও। টিটেনাস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনটি হলো স্ট্রেপ্টোকক্কাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এন্টামিবা হিস্টোলাইটিকা আর কর্নিব্যাকটেরিয়াম। তো টিটেনাস, যেটাকে আমরা বাংলায় বলে থাকি ধনুষ্টঙ্কার, তো সেই এই প্রশ্নটা করার জন্য আর আলাদা করে নলেজেরও দরকার নেই, কারণ নামেও একটু মিল আছে, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এইটা যে হবে, এটা একটা মানে কানা অন্ধ যারা পড়াশোনা করে না তারাও বলে দেবে। কিন্তু আমরা অন্যগুলোর কি কাজ, মানে কাজ না, অন্যগুলো কি করে সেটা একটু জেনে নেবো। ঠিক আছে, তো স্ট্রেপ্টোকক্কাস এটা কি করে দেখবে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যদি হয় তাহলে
নিউমোনিয়া সৃষ্টি করে, বা স্ট্রেপ্টোককাসেরই তো অনেক ভাগ রয়েছে। এর আন্ডারে অনেকগুলো টাইপ পড়ে। তো সেই তারই মধ্যে কোনো একটা টাইপ মেনিনজাইটিস করে। আচ্ছা, আছে এন্টামিবা হিস্টোলাইটিকা, এটা ডায়রিয়া, আমাশয় এইগুলো ক্রিয়েট করতে পারে। মানে ডিসেন্ট্রি জাতীয় আরকি, পেটের গলযোগে যা আছে সেগুলো। আর কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, এটা ডিপথেরিয়া রোগে রোগটাকে ক্রিয়েট করতে পারে। ঠিক আছে? আর ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এটা তো টিটেনাস বা ধনুষ্টঙ্কারের জন্য দায়ী। হয়ে গেল। পরের প্রশ্নতে যাই। বলেছে কোনটি প্রোক্যারিওটিক কোষ নয়? ঠিক আছে? মাইকোপ্লাজমা, এটা ব্যাকটেরিয়া। তাহলে তো ডেফিনিটলি প্রোক্যারিওট। অ্যানাবিনা, ব্যাকটেরিয়া। তাহলে তো ডেফিনিটলি প্রোক্যারিওট। আর ব্যাকটেরিয়া তো বলেই দিয়েছে সে তো প্রোক্যারিওট হবে। তাহলে পড়ে রইল অ্যামিবা। আর অ্যামিবা যদি প্রোক্যারিওট না হয় তাহলে মানে কেন প্রোক্যারিওট নয়? কারণ অ্যামিবা একটা প্রোটিস্টা। আর প্রোটিস্টারা কি হয়? ইউ আ ইউক্যারিওট হয়, প্রোক্যারিওট হয় না। ঠিক আছে? এদের দেখো, দেখতে পাচ্ছ নিউক্লিয়াস যুক্ত। তাহলে সঠিক নিউক্লিয়াস, যদিও বা এরা এককোষী, কিন্তু ভালোভাবে নিউক্লিয়াস থাকলেই সেটাকে আমরা আর প্রোক্যারিওট বলতে পারব না, ইউক্যারিওট। পরের প্রশ্ন দেখো, লোহা ইস টু হিমোগ্লোবিন, তাহলে ম্যাগনেসিয়াম ইস টু কত? তোমাদের জন্য কিন্তু দেখতেই পাচ্ছ, দেখো এখানে যে দাগটা দেখতে পাচ্ছ? এরকম নয় যে আমি একদম যা কোশ্চেন পেয়েছি নিয়ে চলে এসেছি। অনেক ভেবে চিন্তে বেছে প্রশ্ন নিয়ে এসেছি। ঠিক আছে? ওইজন্য দেখো এখানের এই যে দেখতে পাবে পাশে এখানে যে দাগ নাম্বারগুলো, এগুলো আমি আলাদা করে, এগুলো আমি মানে মুছে দিয়েছি। যাতে, কারণ আমি যেখান থেকে যা ইম্পোর্টেন্ট কোশ্চেন পেয়েছি সেগুলো তুলে এনেছি, বা তোমাদের সিলেবাস অনুযায়ী যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলো আমি নিয়ে এসেছি। এমন নয় যে খুব সোজাও নিয়ে এসেছি, বা এমন নয় যে বিশাল কঠিন নিয়ে এসেছি। তোমাদের পরীক্ষার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই কিন্তু আমি নিয়ে এসেছি। তো এমনও হচ্ছিল যে একেকটা সেটে একই রকমের প্রশ্ন বারবার আসছিল। তোমরাও বলছিলে, "ম্যাম এত সোজা কেন দিচ্ছেন?" তো সেটা তো আমার হাতে নয়। এজন্য আমি বলছিলাম, দেখো যে সেটে যেরকম আসছে। তো সেইজন্য আরকি এবার আর ওরকম করিনি। আমি যেখান থেকে ভালো প্রশ্ন সেগুলো নিয়ে এসেছি। পুরোটা একটা সেট আমি আনিনি। তো লোহা ইজ ইকুয়াল টু যদি হিমোগ্লোবিন হয়, তাহলে ম্যাগনেসিয়াম ইজ টু কি হবে? মানে দেখো, হিমোগ্লোবিনের মধ্যে যে ধাতুটা থাকে সেটা হচ্ছে লোহা। তাহলে কার মধ্যে একটা ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম, আমাকে সেটা বার করতে হবে। হিমোসায়ানিন, মায়োগ্লোবিন, ক্লোরোফিল, জ্যান্থোফিল। এটা একেবারে জলের মতো সোজা প্রশ্ন। তোমরা নিশ্চয়ই করে ফেলেছো। অপশন সি ক্লোরোফিল। ক্লোরোফিলের মধ্যে একটিই ধাতু থাকে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আর কি থাকে ক্লোরোফিলে? দেখো, ক্লোরোফিল মেইনলি এ আর বি দুটো ধরনের হয়। এর মধ্যে এর যে আমরা সংকেত পাই সেটা হচ্ছে কার্বন থাকে 55 টা, মানে C55, হাইড্রোজেন 72, অক্সিজেন 5, N4 আর Mg। বি যেটা, সের মধ্যেও আছে কি কার্বন 55, হাইড্রোজেন 70, অক্সিজেন 6, N4, Mg। তাহলে Mg টা সবার ক্ষেত্রে কমন। তাহলে এইজন্য কি হলো উত্তরটা? ক্লোরোফিল। আচ্ছা, আরেকটা অপশনে মায়োগ্লোবিন ছিল। মায়োগ্লোবিন জিনিসটা কি? মায়োগ্লোবিন হচ্ছে আমাদের বডিতে আয়রন এবং প্রোটিন অ্যাটাচড হয়ে, অক্সিজেন বন্ড দ্বারা অ্যাটাচড হয়ে একটা যে প্রোটিন তৈরি করে, যে আবার আমাদের অক্সিজেন, সেটা হচ্ছে মায়োগ্লোবিন। থার্ড হচ্ছে হিমোসায়ানিন। এখানে একটা আছে দেখো, হিমোসায়ানিন। হিমোসায়ানিন পতঙ্গদের দেহে থাকা তাম্র ঘটিত হালকা নীলাভ রক্ত। আমাদের যেমন রক্ত আছে, ওদের শরীরে যেটা রক্ত সেটার কালার কিন্তু রেড নয়, কারণ তামা থাকে ওদের, সেই জন্য কালারটা হালকা একটু নীলচে মতো হয়। এটা হচ্ছে ওদের পতঙ্গদের রক্ত। আরেকটা আছে জ্যান্থোফিল। জ্যান্থোফিল, ক্যারোটিন, এইগুলো সব হচ্ছে সালোক সংশ্লেষীয় রঞ্জক, যারা এই ক্লোরোফিল না থাকলে ওরা তখন কিন্তু কাজ করে। ঠিক আছে? আর এরা যেহেতু পিগমেন্ট রয়েছে এদের কাছে, এরা কিন্তু গাছের বিভিন্ন অংশের কালারও তৈরি করতে পারে। পরের প্রশ্ন বলেছে, কোন হরমোন প্রয়োগ করে জিনগত বামনত্ব দূর করা হয়? এটা নিয়ে আমি কিছু লিখিনি। বহুবার হরমোনের প্রশ্নের বহুবার আমি ব্যাখ্যা দিয়েছি। আগের প্র্যাকটিস সেটগুলোতেও রয়েছে। যদি না দেখে থাকো, একবার গিয়ে ফট করে দেখে নিও। ঠিক আছে? বলেছে সাইটোকাইনিন, অক্সিন, ভার্নালিন, জিব্বারেলিন। কোন হরমোন প্রয়োগ করে জিনগত বামনত্ব দূর করা যায়? সেটা হচ্ছে জিব্বারেলিন। এটা ভেবো না যেখানে জিন বলে এখানে জিব্বারেলিন হয়ে গেল, মিল খুঁজে নিলাম এখান থেকে, এরকম ব্যাপার কিন্তু নয়। যেহেতু জিব্বারেলিন দুটো কাজ করে। একটা হচ্ছে যে এই যে পর্বমধ্যের বৃদ্ধি ঘটে, এই গাছ এরকম আরকি হচ্ছে, সেই গাছে আমি জিব্বারেলিন স্প্রে করে দিলে খুব মানে তাড়াতাড়ি গাছটা বাড়বে। পরের প্রশ্ন বলেছে নিচের বাক্যগুলি পড়ো এবং যেটি সঠিক নয়, মানে আমাকে ভুল বার করতে হবে, ভুলটাকে চিহ্নিত করতে হবে। প্রথম বলেছে এফএসএইচ, এলএইচ ও প্রোল্যাকটিন হলো বিভিন্ন ধরনের জিটিএইচ। ফুল ফর্ম কি? এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, প্রোল্যাকটিনের আরো একটা ভালো কথা আছে, সেটা হচ্ছে লিউটোট্রফিক হরমোন, এলটিএইচ। আর জিটিএইচ হচ্ছে গোনাডোট্রফিক হরমোন। গোনাডোট্রফিক হরমোনের বলছে ভাগ নাকি এফএসএইচ, এলএইচ আর প্রোল্যাকটিন। একবার দেখে নাও তো এখানে জিটিএইচ এর ভাগে আমি কি লিখেছি? এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, আইসিএসএইচ। আমাদের শরীরে মানে ফিমেল বডিতে যদি এলএইচ থাকে, তাহলে ওই সেম হরমোন আমরা একটা মেল বডিতেও খুঁজে পাবো। সেটার নাম আর এলএইচ দেব না, সেটার নাম হয়ে যাবে আইসিএসএইচ। ফুল ফর্ম কি? ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। আর এলটিএইচ যেটা বললাম প্রোল্যাকটিনেরই আরেকটা নাম হচ্ছে এলটিএইচ, লিউটোট্রপিক হরমোন। তাহলে জিটিএইচ থেকে এই তিনটে ক্ষরণ হচ্ছেই তো বলেছে। তাহলে এটা ঠিক আছে, আমাকে খুঁজতে হবে সঠিক নয়। দ্বিতীয় হচ্ছে অ্যাড্রিনালিন হার্ট উৎপাদ কমায়। অ্যাড্রিনালিন হার্ট উৎপাদ কমায় না বাবা, বাড়ায়। তাহলে আমার এইটাই হয়ে যাবে। আমাকে তো ভুলটা চিহ্নিত করতে বলেছে, তাহলে এটাই আমার ভুল। হার্ট উৎপাদ মানেটা কি? হার্ট উৎপাদ মানে হৃৎপিণ্ডের দুটি নিলয় থেকে প্রতি মিনিটে যতটা রক্ত বেরিয়ে যায় সেটা হচ্ছে আমার হার্ট উৎপাদ বা কার্ডিয়াক আউটপুট। আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই যে এফএসএইচ বলেছিলাম, সেই এফএসএইচ থেকেই মানে এফএসএইচ স্টিমুলেট করে, তার ফলে ইস্ট্রোজেন হরমোন বেরোয়। আর লিউটিনাইজিং হরমোন, এটার প্রভাবে প্রোজেস্টেরন হরমোন বেরোতে থাকে। ঠিক আছে? এবার এই ৩ নম্বর অপশনটায় আসছি। ইনসুলিন কোষ পর্দার মাধ্যমে
কোষের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে, এটা একদম সঠিক, কোষ পর্দার মাধ্যমে গ্লুকোজের শোষণে সাহায্য করে। আর থার্ড বলেছে প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে, এটাও কারেক্ট। আচ্ছা, এখানে একটা কথা লিখে রেখেছি দেখো, ইনসুলিন সে কি করে আমাদের রক্তে গ্লুকোজের লেভেলটাকে বাড়ায়। কোথায়? রক্তে। এটা কিন্তু ভালো করে খেয়াল করবে যে ইনসুলিন রক্তে গ্লুকোজের লেভেল কমায়, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা যেন প্রত্যেকে মাথায় নিয়ে তারপর পরীক্ষা দিতে যাবে। আর ইনসুলিন কোষে গ্লুকোজের মাত্রাটা বাড়ায়, ঠিক আছে? সেই জন্য আমরা যারা ব্লাড সুগারের পেশেন্ট তারা রক্তে দেখি, আমরা ব্লাড টেস্ট করি ইনসুলিন দেখার জন্য যে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাটা কম আছে কিনা। রক্তে আমাদের গ্লুকোজের মাত্রা বেশি থাকলেই তখন আমরা বলি যে হ্যাঁ আমরা ডায়াবেটিক পেশেন্ট। বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে যে নিম্নলিখিত কোনটি গ্লোমেরুলার পরাপরিস্রবণের সঙ্গে সম্পর্কিত নয়। তার মানে পরাপরিস্রবণ হয় না, ওই জিনিসটার পরাপরিস্রবণ হয় না, এরকম আর কি প্রশ্ন। আরবিসি, অ্যামাইনো অ্যাসিড, খনিজ পদার্থ, বাউম্যান ক্যাপসুল। না, পদার্থের সঙ্গে বলছে না, বলতে চাইছে এর সঙ্গে রিলেটেড নয়। আচ্ছা, পরাপরিস্রবণ বাউম্যান ক্যাপসুল থেকে শুরু হচ্ছে, বাউম্যান ক্যাপসুল তো থাকতেই হবে, এটা একটা জিনিস। অ্যামাইনো অ্যাসিডের পরাপরিস্রবণ হয়, খনিজ পদার্থের হয়, কিন্তু ব্লাড বা আরবিসির কোনো রকম এখানে কোনো ভূমিকা নেই, তাই জন্য এটার উত্তর হয়ে গেল আরবিসি। এর কোনো গ্লোমেরুলার পরাপরিস্রবণের সঙ্গে সম্পর্ক নেই, ঠিক আছে? এটা সম্পর্কে আর কোনো ইনফরমেশন এক্সট্রা আমি দিইনি। নেক্সট দেখো, আমরা ক্যাটাগরি 2 তে এসে উপস্থিত হয়েছি। ক্যাটাগরি 2 এর প্রশ্ন আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন কি বলেছে, কোষের অজৈব উপাদানগুলি কোনগুলো? দেখো, কোষের মধ্যে আমাদের দু ধরনের উপাদানই আছে, কিছু জৈব উপাদান, কিছু অজৈব উপাদান। এখানে একবার দেখে নি কি কি আছে। জৈব উপাদান হবে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, এখানে আছে বোধহয় নিউক্লিক অ্যাসিড, দ্বারা ওইটা একটু সরাতে হবে, নিউক্লিক অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের জৈব উপাদান। আর অজৈব উপাদানের মধ্যে হবে জল, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, বিভিন্ন ধরনের সল্ট, মিনারেলস, এইগুলো। এবার আমি অপশনের দিকে তাকাই। অজৈব উপাদান জল, ইয়েস জল তো হবে। কার্বোহাইড্রেট হবে না, কার্বোহাইড্রেট জৈব উপাদান। খনিজ লবণ হবে, আর অপশন সি তে আছে ক্ষার, ক্ষারও হবে। তাহলে আমার সঠিক উত্তর কার্বোহাইড্রেট বাদ দিয়ে সবগুলো, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন বলেছে বি রক্ত গ্রুপযুক্ত কোনো ব্যক্তি রক্তদান কাদেরকে করতে পারবে, এটা জিজ্ঞেস করেছে। তো এইখানটা একবার এটা দেখে নাও, এটা একদম মনের মধ্যে গেঁথে বসিয়ে নাও, তাহলে আর এখান থেকে কোনো প্রশ্ন আটকাবে না, আমি একদম গ্যারেন্টি দিতে পারি এখান থেকে কোনো প্রশ্ন আটকাবে না। যারা এ রক্তের গ্রুপ, তোমরা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে যারা এ রক্তের গ্রুপ আছো, দেখো তোমরা এ অ্যান্টিজেন ক্যারি করছো। আমি নই বলে তোমরা বলছি, নাহলে বলতাম আমি নিজেও, আমি নই। তো তারা এ অ্যান্টিজেন তোমরা ক্যারি করছো, ঠিক আছে? এবার অ্যান্টিজেন এমন একটা জিনিস যেটা যদি আমার যেটা আছে সেটা ছাড়া অন্য কিছু আমরা আমাদের শরীরে ভুলভাল ঢুকিয়ে নিই, ভুলভাল বলবো না, বা অন্য আমার যেটা নেই সেটা ছাড়া যদি এক্সট্রা অন্য কোনো ঢুকিয়ে নিই, তাহলে কিন্তু আমার বডি মেজর রিঅ্যাক্ট করবে এবং আমি মারাও যেতে পারি। তাহলে আমার বডি কখনোই চাইবে না যে অন্য অ্যান্টিজেন আমার শরীরে ঢুকুক, আমার তার সাথে কম্প্যাটিবিলিটি আসবে না, ঠিক আছে? তাহলে আমি সেইটাই নিতে পারবো। তার মানে আমি কি নিয়েছি দেখো, ওই জন্য। আর আমি এ কে পারবো কারণ এর কাছে এ অ্যান্টিজেন আছে, তাই এ কে দিলে কোনো অসুবিধা নেই। আর আমি এবি কে দিতে পারবো, কেন এবি কে দিতে পারবো? কারণ এবির কাছে এ অ্যান্টিজেনও আছে, এই অ্যান্টিজেন আর এই অ্যান্টিজেন কিন্তু সেম। তাহলে একেও যদি আমি দিই আমার কোনো অসুবিধা নেই। আর আমি বি কেও দিতে পারবো, মানে বি অ্যান্টিজেনটাও আমার কাছে এবির কাছে আছে, তাই জন্য আমি এবি কে দিতে পারবো। আমি নিতে পারছি ও এর কাছ থেকে। কেন ও এর কাছ থেকে কেন নেবো? কারণ এখানে দেখো ও এর কাছে কোনো অ্যান্টিজেন নেই, এখানে ড্যাশ মানে কোনো অ্যান্টিজেন নেই, ঠিক আছে? তাহলে ও এর কাছ থেকে নিতে পারবো। দ্বিতীয় দেখো, যারা ভিডিও দেখছো তারা যারা বি রক্তের গ্রুপযুক্ত, তাদের জন্য বলছি তোমার কাছে কিন্তু বি অ্যান্টিজেন আছে, তাহলে তুমি একমাত্র বি অ্যান্টিজেনকে দিতে পারবে, আর এবি অ্যান্টিজেন বিশিষ্ট মানুষের কাছ থেকে নিতে পারবে, আর নিতে পারবে মাত্র বি এর কাছ থেকে আর ও এর কাছ থেকে। এ বি যারা আছো, এ বি ব্লাড গ্রুপে যারা আছো, তারা এ অ্যান্টিজেনও ক্যারি করছো, বি অ্যান্টিজেনও ক্যারি করছো। তাহলে তোমরা দিতে পারবে শুধুমাত্র এবি কে, কারণ তোমরা যদি এ কে দাও তাহলে তোমার কাছে যে এক্সট্রা বিটা আছে সে গিয়ে এই এ ব্যক্তির শরীরে একটা সমস্যা তৈরি করবে। আর যদি তোমরা বি ব্যক্তিকে দাও তাহলে তোমার কাছে যে এ এক্সট্রাটা আছে সেটা গিয়ে সমস্যা তৈরি করবে। আর তোমরা যদি ও ব্যক্তিকে দাও তো ওর কাছে এও নেই বিও নেই, তাহলে এর কাছে পুরোটাই সমস্যা হয়ে যাবে। তাহলে এগুলো কোনোটাই আমরা নিতে পারবো না। সেই জন্য বলা যে এবি রক্তের গ্রুপযুক্ত মানুষ শুধুমাত্র এবি কেই দিতে পারবে, বাকি কাউকে দিতে পারবে না। কিন্তু নিতে পারবে সবার কাছ থেকে, এর কাছ থেকে নিতে পারবে কারণ এর কাছে এ অ্যান্টিজেন আছে, বি এর কাছ থেকে নিতে পারবে কারণ বি এর কাছে বি অ্যান্টিজেন আছে, এবির কাছ থেকে নিতে পারবে কারণ এবির কাছে তো এ বি দুটোই পেয়ে যাচ্ছে, আর ও এর কাছ থেকে নিতে পারবে কারণ ও এর কাছে কোনো অ্যান্টিজেন নেই। তাই আমি যদি ওর রক্তটা নিয়েও নিই, আমার শরীরে বাইরে থেকে কোনো এক্সট্রা অ্যান্টিজেন এলো না, ব্যাস। আর আমি যদি ও ব্লাড গ্রুপ হই, মানে আমি নিজের কথাই বলছি, আমার কাছে কোনো অ্যান্টিজেনই নেই, তাহলে কোনো অ্যান্টিজেন না থাকলে আমি সবাইকে দিতে পারবো নির্দ্বিধায়, কোনো অসুবিধা নেই। আর আমি নিতে পারবো কিন্তু শুধুমাত্র ও এর কাছ থেকে, ঠিক আছে? এই যে ব্লাড গ্রুপিং, সেটা বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেছিলেন, এবং উনি পরবর্তীকালে যে পজিটিভ নেগেটিভের ব্যাপারটা সেইটাও আবিষ্কার করেছিলেন, যেটা হচ্ছে RH ফ্যাক্টর। সেই RH ফ্যাক্টর কি বলছে যে আমাদের নর্মালি রক্তে এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন তো আছে, এছাড়াও আমাদের একটা ডি অ্যান্টিজেন আছে। সেই ডি অ্যান্টিজেনটা যদি প্রেজেন্ট থাকে তাহলে আমার পজিটিভ ব্লাড গ্রুপ হবে, আর এই ডি অ্যান্টিজেনটা যদি অ্যাবসেন্ট হয় তাহলে আমার নেগেটিভ ব্লাড গ্রুপ হবে। তার মানে ধরো আমি আমার উদাহরণটা দিচ্ছি, মনে করো আমার ও রক্তের গ্রুপ, তার মানে আমার কাছে এ অ্যান্টিজেনও নেই, বি অ্যান্টিজেনও নেই, কিন্তু আমি নিজে ও পজিটিভ, তার মানে আমার কাছে শুধুমাত্র একটা ডি অ্যান্টিজেন আছে। বোঝা গেল? তাহলে ধরো একজন ব্যক্তি যে এবি নেগেটিভ, তার কাছে কি কি অ্যান্টিজেন আছে? তার কাছে এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন আছে, কিন্তু ডি অ্যান্টিজেন নেই, কারণ ডি অ্যান্টিজেন থাকলেও নেগেটিভ হতো না, পজিটিভ হতো।
বোঝা গেল? তাহলে এবার আমার উত্তরটা কি হবে দেখে নিই। বি রক্তের গ্রুপ কাকে কাকে দান করতে পারবে? এ কে দান করতে পারবে? পারবে না। বি কে দান করতে পারবে? হ্যাঁ ম্যাম পারবে। এবি কে পারবে? ইয়েস। ও কে পারবে? না পারবে না। তাহলে বি আর সি হয়ে গেল আমার সঠিক উত্তর। তাহলে এই ছকটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমরা কি এই ছকটা দেখে বলতে পারবো যে সার্বিক দাতাকে এবং সার্বিক গ্রহীতাকে? যদি বলতে পারো অবশ্যই কমেন্টে জানাও। পরের প্রশ্ন, আর্দ্রপ্রাণীর কারণে হওয়া রোগগুলি হলো, আর্দ্রপ্রাণী মানে প্রোটোজোয়া, ঠিক আছে? আমাদের কিন্তু এখন থেকে বাংলার পাশাপাশি ইংলিশগুলোও পড়তে হবে, কারণ মনে রাখবে এরপরে গিয়ে তোমরা এএনএম পড়ো, জিএনএম পড়ো, যাই পড়ো, বইগুলো কিন্তু এই মোটা হবে আর পুরোটা ইংলিশে হবে। সুতরাং ইংলিশ পড়ার ক্ষমতা, ইংলিশ পড়ার প্র্যাকটিস দুটোই এখন থেকে রাখো। সেই জন্যই তো আমি এত ইংলিশের ভিডিওগুলো আনছি, যেগুলো তোমরা একদম দেখছোই না। সেজন্য আমার আর ইচ্ছাও করছে না ইংলিশের ভিডিও দিতে। কি করবো? তো আর্দ্রপ্রাণীর কারণে হওয়া রোগ ম্যালেরিয়া, আমাশয়, ফাইলেরিয়া নাকি এডস? তো কোনগুলো কিসে হয়? ম্যালেরিয়া, ম্যালেরিয়া কোথা থেকে হয়? দেখো প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম হচ্ছে একটা প্রোটোজোয়া। আমাশা এন্টামিবা, এন্টামিবা হিস্টোলারিকা, এটাও একটা প্রোটোজোয়া। প্লাজমোডিয়াম এটা দুজনেই প্রোটোজোয়া। এডস, এডস হচ্ছে এইচআইভির কারণে, যেটা একটা ভাইরাস। আর আরেকটা অপশন আছে ফাইলেরিয়া, ফাইলেরিয়াকে আমরা গোঁদ বলে থাকি বাংলাতে। গোঁদ হচ্ছে উচেরেরিয়া ব্যাংক্রফটি, যেটা হচ্ছে একটা নিমাটোড। তাহলে আমাকে প্রশ্ন করেছে আর্দ্রপ্রাণী, ম্যালেরিয়া আর্দ্রপ্রাণীর প্রভাবে হচ্ছে, আমাশয় আর্দ্রপ্রাণীর প্রভাবে হচ্ছে। চলো পরের প্রশ্ন, মূত্রের স্বাভাবিক উপাদান কি কি? মূত্রের মাধ্যমে কোন জিনিস বেরোলে বলবো হ্যাঁ ঠিক আছে বেরিয়ে যাক, আমার দরকার নেই, ওটা স্বাভাবিক, আর কোনটা বেরোলে কিন্তু আমার ভয়ের কারণ আছে সেটা দেখতে হবে। ক্রিয়েটিন, ফ্রুক্টোজ, ফ্যাট, অ্যামোনিয়া। ক্রিয়েটিন, ফ্রুক্টোজ, ফ্যাট, অ্যামোনিয়া। তো এখানে একটা লিখে দিয়েছি দেখো, যে মূত্রের স্বাভাবিক উপাদান হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? এটা মূত্রের মানে এটা আমাদের। ইউরিয়া বেরিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক, সোডিয়াম পটাশিয়াম ঠিক আছে, ক্রিয়েটিনিন ওকে, ফসফেট, সালফেট এগুলো ঠিক আছে। অস্বাভাবিক কখন বলবো? যখন গ্লুকোজ বেরিয়ে যাবে ব্লাডের মাধ্যমে, এই ইউরিনের মাধ্যমে, অ্যালবুমিন, ব্লাড, তখন বলবো না, তখন আর আমার স্বাভাবিক নয়। যদি আমার মূত্রে রক্ত দেখা যায় বা রক্ত বেরোতে দেখা যায়, সেটাকে আমরা বলছি হিমাচুরিয়া। হিমাচুরিয়া এটা একটা কিন্তু ডিজিজ, এটা হলে আমাদের ডাক্তারি পরামর্শ নিতে হবে। আর যদি মূত্রের মাধ্যমে গ্লুকোজ বেরিয়ে যায়, সেটাকে কি বলে বলো তো? কমেন্টে অবশ্যই জানাও। অনেকগুলো আজকে কমেন্টে জানাতে বলে দিলাম, জানি না তোমরা জানাবে কিনা। যদি উত্তরটা না জানা থাকে আমাকে কমেন্ট সেকশনেও সেটা বলো, আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে অপশন এখানে কি কি হবে? মূত্রের স্বাভাবিক উপাদান, ক্রিয়েটিন থাকা তো খুব ঠিকই আছে, অসুবিধা নেই। আর এই যে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজটা মানে গ্লুকোজের মতোই জিনিস একটা, এটা থাকা তো মোটেই স্বাভাবিক নয়। ফ্যাট, ফ্যাট কি করে বেরোবে মূত্রের মধ্যে? এটাও থাকা স্বাভাবিক না। অ্যামোনিয়া, আমাদের মূত্রের মাধ্যমে কিছু অ্যামোনিয়াও নির্গত হয়, ঠিক আছে? বেশ, পরের প্রশ্ন, অস্ট্রিকথিস, অস্ট্রিকথিসের অন্তর্গত প্রাণী। অস্ট্রিকথিস এবং কন্ড্রিকথিস দু ধরনের ফিশ হয়ে থাকে, যেগুলো দেখো এখানে লিখে দিয়েছি, যে কন্ড্রিকথিস হচ্ছে যেগুলো কার্টিলেজ নির্মিত, আর অস্ট্রিকথিস হচ্ছে যেগুলো বোন নিয়ে তৈরি, যাদের বডিটা হাড় বা বোনস দ্বারা তৈরি। কন্ড্রিকথিস হচ্ছে শার্ক, যত রকমের শার্ক হয়, শার্কের প্রচুর টাইপস রয়েছে, যত রকমের শার্ক হয় সেগুলো সব হচ্ছে কন্ড্রিকথিস। ইলেকট্রিক রে, র্যাট ফিশ, এগুলো সব হচ্ছে কন্ড্রিকথিস, অর্থাৎ এর বডিটা কার্টিলেজিনাস। আর অস্ট্রিকথিসের মধ্যে চলে আসবে লাং ফিশ, ইল, সালমন, এগুলো সব, ঠিক আছে? এখন আমাকে এটা জিজ্ঞেস করেছে অস্ট্রিকথিসের অন্তর্গত। এখানে আমি এই অপশনগুলো দিইনি, এমন অপশন দিয়েছি যেগুলো তোমার এখানে নেই। তাহলে এখানে আমি কিছু অপশন পেলাম, প্লাস এখান থেকে আমি কিছু অপশন পেলাম, আমার মোটামুটি অনেকটা কভার হয়ে গেল, ঠিক আছে? রুই মাছ নরমালি আমরা খেয়ে থাকি। আচ্ছা, এইটাও মনে রাখবে যে অস্ট্রিকথিস গুলো সাধারণত এইসব পন্ড, রিভার এগুলোতে পাবো, আর কন্ড্রিকথিস গুলো মেরিন যেগুলো হবে আর কি, মানে সামুদ্রিক মাছ যেগুলো, সেগুলো হয়ে থাকে। কাতলা, কাতলাও আমরা এখানে পাবো। হাঙর পাবো কি? হাঙর আমরা পাবো না। সি হর্স, সি হর্স আবার এখানে পাবো, হিপোক্যাম্পাস। হ্যাঁ, পরের প্রশ্ন, ফ্লুরোসিসের কারণ নয় কোনটি? হরমোনের ভারসাম্য হলে, ভারসাম্য হারিয়ে গেলে ফ্লুরোসিস হয়? একদম হয় না, তাহলে এটা কারণ নয়। জিনের কোনো ব্যাপারই নয়। অ্যামাইনো অ্যাসিডের অভাব, অ্যামাইনো অ্যাসিডের অভাবে অন্য অনেক কিছু হতে পারে, অন্তত ফ্লুরোসিস হবে না। ফ্লুরাইডের অধিক ঘনত্ব বেড়ে গেলে, মানে জল বা অন্য কোনো কারণে আমাদের শরীরে যদি ফ্লুরাইডের মাত্রা বেড়ে যায়, তাহলে সেটাকে আমরা বলছি ফ্লুরোসিস। তাহলে এটা অ্যাকচুয়াল কারণ, বাকিগুলো কারণ নয়। আমাকে কারণ নয় খুঁজতে বলেছে, সেজন্য এগুলো করলাম। পরের প্রশ্ন বলেছে, নিম্নলিখিত কোনগুলি চোখের অংশ? চোখের অংশ, ককলিয়া, রেটিনা, আইরিস, কর্নিয়া। এটা নিয়ে আমি বেশি কিছু লিখিনি, সবাই জানো উত্তরটা কি হবে, অবশ্যই ককলিয়া। না, সরি সরি, চোখের অংশ খুঁজতে বলেছে, চোখের অংশ খুঁজতে বলেছে। তাহলে রেটিনা চোখের অংশ, আইরিস চোখের অংশ, কর্নিয়া চোখের অংশ। চোখের অংশ নয়, ককলিয়া। ককলিয়া কিসের অংশ? এটা কানের অংশ। এখানে একটু ককলিয়ার ব্যাপারে দেখে নিই, তোমাদের যে সিলেবাস 9-10 এর, সেখানে দেখবে চোখের গঠন আছে, কানটা অতটা বিশেষ নেই, কিন্তু কান থেকে কিন্তু প্রশ্ন আসে, তোমাদের কানটা একটু ওই জন্য করিয়ে দিচ্ছি এখানে। দেখো ককলিয়া, এটা শামুকের খোলকের মতো পেঁচানো দেখতে একটা অংশ, এটা একদম অন্তকর্ণে রয়েছে, ঠিক আছে? কানে তো 3টে ভাগ, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। তো এই অন্তকর্ণ, এটার একটা অংশ হচ্ছে ককলিয়া। 3টে প্রকোষ্ঠযুক্ত হয়। প্রকোষ্ঠের নাম, সব থেকে উপরে আছে স্ক্যালা ভেস্টিবিউলি, মিডিলে আছে স্ক্যালা মিডিয়া, এগুলো সব কিন্তু পেরিলিম্ফ নামক একটা তরল দ্বারা পূর্ণ। আর একদম নিচে রয়েছে স্ক্যালা টিম্প্যানি। এই যে স্ক্যালা মিডিয়া, এইটার একটা লেয়ারের মধ্যে রয়েছে অর্গান অফ কোর্টি, অর্গান অফ কর্টি। কাজ কি? কাজ হচ্ছে ককলিয়ার কাজ হচ্ছে শ্রবণ উদ্দীপনাকে গ্রহণ করা এবং সেটা স্নায়ুর দ্বারা মস্তিষ্কে পাঠিয়ে দেওয়া। তো এই গেল আমার ককলিয়া সম্পর্কে। এবার চলে আসি পরেরটা, বলেছে কোনটি সঠিক চিহ্নিত করো। সঠিকটা আমাকে খুঁজে বার করতে হবে। আলফা কোষ গ্লুকাগন, বিটা কোষ সোমাটোস্ট্যাটিন, ডেল্টা কোষ অ্যাড্রিনালিন, জি কোষ গ্যাস্ট্রিন। চোখে দেখেই বোঝা যাচ্ছে যে আলফা কোষ গ্লুকাগন এটা তো ঠিক আছে। বিটা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হয়? কখনো না, এটা একদম ভুল আছে। ডেল্টা কোষ থেকে একদমই অ্যাড্রিনালিন হয় না। জি কোষ থেকে গ্যাস্ট্রিন, ইয়েস। আচ্ছা, এই জি কোষটা আছে কোথায় দেখে নেবো আমরা একটু। দেখো ওই যে পাকস্থলী, সেখানে জি কোষ থেকে আমরা গ্যাস্ট্রিন পাই। আর পাকস্থলীর আরো একটা ফেমাস কোষ আছে, যার নাম হচ্ছে অক্সিনটিক কোষ, সেখান থেকে আমরা HCl পাই।
অগ্নাশয়ের অনেকগুলো কোষের নাম দিয়েছে, যে আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, এগুলো সব আছে। কিন্তু আমাদের যে প্যানক্রিয়াস, সেই প্যানক্রিয়াসের একটা অঞ্চল আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সেখানের এতগুলো কোষ আমরা সেখানে দেখতে পাই। তো আলফা কোষ থেকে বেরোবে গ্লুকাগন, বিটা কোষ থেকে বেরোবে ইনসুলিন, এটা আমরা সবাই জানি, আর ডেল্টা কোষ থেকে বেরোবে সোমাটোস্ট্যাটিন। এই যে গ্লুকাগন আর এই যে ইনসুলিন, এরা কিন্তু একদম বিপরীতধর্মী কাজ করে, দুজনে একদম অপোজিট কাজ করে, এটা মনে রাখবে, দুজন একদম বিপরীতধর্মী হরমোন। তাহলে আমার এ আর ডি হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে পামেলা দশা দেখা যায় না কোন প্রজাতিতে? এই যে সেটটা তুলে এনেছি, এখানে সব প্রশ্ন খালি দেখা যায় না, করা যায় না, সঠিক নয়, এরকম আছে। এবার পরীক্ষা যদি একটু ভুল হয়ে যায়, তোমরা লক্ষ্য করছো কিনা জানি না, যেখানে এরকম না, নয় এগুলো আছে, আমি দেখো সব কিন্তু এরকম গোল গোল পাকাতে পাকাতে যাচ্ছি, যাতে কি হয় অন্তত ভুলটা না হয়ে যায়, অন্তত চোখের সামনে দেখতে পাই যে নাটা খুঁজতে হবে আমাকে। তো পামেলা দশা জিনিসটা কি সেটা আগে আমরা বুঝে গেলেই প্রশ্নের উত্তরটা করতে পারবো। পামেলা দশা হচ্ছে যে, ধরো যে শুষ্ক এবং প্রতিকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ মানে যেখানে জলের অভাব। তো জলের অভাব হলে কিছু শৈবাল তাদের যে জুস পোর গুলো, সেই জুস পোর গুলো আম জিলেটিন বা মিউসিলেজের একটা আস্তরণ তৈরি করে তার মধ্যে ঢেকে রাখে। ঠিক আছে? এবার যখন আবার পরবর্তীকালে হয়তো প্রতিকূল পরিবেশ থেকে আবার অনুকূল পরিবেশ হলো বা জল পেল, তখন ওই রেণুস্থলী থেকে ওগুলো বিদীর্ণ করে দিয়ে রেণুটাকে চারিদিকে ছড়িয়ে দেয়, স্পোরটাকে ছড়িয়ে দেয় এবং সেখান থেকে নতুন অপত্য তৈরি করে। তো ওই যে ঢাকা দিয়ে রাখছে, আবরণ করে রাখছে, ওই দশাটাকে আমরা বলছি পামেলা দশা। তো কারা করে এটা? ক্ল্যামাইডোমোনাস এই ছত্রাকটা, আর এটা মনে রাখবে, এটা হচ্ছে গমনে সক্ষম। ক্ল্যামাইডোমোনাস সম্পর্কে আরেকটা এক্সট্রা ইনফরমেশন আমরা জেনে নিলাম, এটা গমনে সক্ষম উদ্ভিদ। তো তাহলে এখানে বলেছে দেখা যায় না, তাহলে ক্ল্যামাইডোমোনাসে দেখা যায়, লিউকোপোডিয়ামে দেখা যায় না, এফিড্রাতে দেখা যায় না, পাইনাসেও দেখা যায় না। ঠিক আছে? আচ্ছা, লাস্ট প্রশ্ন আজকের, এসিবির বাণিজ্যিক উৎপাদনে কোনটি ব্যবহৃত হয় না? প্রশ্নের উত্তরটা বলবো তার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি মনে হচ্ছে ভিডিওটা ভালো লাগছে, এতক্ষণ অবধিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশন অন রেখো, কারণ এরপরে কিন্তু আরো প্রচুর ভিডিও আসবে, এবং কমেন্টে জানিও যে তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে কিনা। তোমাদের যদি ভালো না লাগে, তোমাদের কাছ থেকে রেসপন্স না পেলে আমার ক্লাস দেওয়ার কোনো মানেই হয় না। এত খেটে খুঁটে ভিডিও বানাই, সেটার মানে উপকার, মানে সেটা উপকারে আসছে কিনা বা আসছে না সেটাও যদি আমি জানতে পারি, তাহলে আমার একটু ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ, আমার যে খাটনি বা আমার যে এত কষ্ট করে ভিডিও বানানো, নিজের এত টাইম, মানে নিজের ধরো অনেক ব্যাচ চলে, অনেক নিজের পড়াশোনা আছে, সেটার বাইরেও তোমাদের জন্য খেটে খুঁটে যে ভিডিওগুলো বানাচ্ছি, সেটা একটু আমার মানে কি বলবো, মানে আমার একটু সার্থক হয় আর কি, তোমাদের মানে তোমাদের কাছ থেকে রেসপন্সটুকু পেলে। তো একটু রেসপন্স করে দিও যদি মনে হয়। আচ্ছা, তো বাণিজ্যিক উৎপাদনে কোনটি ব্যবহার হয় না, এইটা করার আগে আমাকে জানতে হবে এসসিপিটা কি জিনিস। এসসিপি মানে হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন, মানে যে সিঙ্গেল সেল অর্গানিজম গুলো আছে, যেমন ধরো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, সিঙ্গেল সেল, ঠিক আছে, সিঙ্গেল সেল যারা আছে তাদের থেকে বের করে নেওয়া প্রোটিন, মানে তাদের বডিতে যে প্রোটিনটা আছে, সেই প্রোটিনটা আমরা বের করে নিচ্ছি, এবং সেই প্রোটিনটা দিয়ে আমাদের দেখবে অনেক প্রোটিন পাউডার খাই, প্রোটিন ইনটেক করি আমাদের শরীরে, সেই প্রোটিনগুলো ওখান থেকে এক্সট্রাক্ট করা, ওখান থেকে আমাদের জেনারেট করা হয়। তো সেইটা বলেছে কোনটা ব্যবহার হয় না, তার মানে এদের মধ্যে যারা ধরো একটু খতরনাক গোছের আছে, তাদেরকে আমরা ওই কাজে ব্যবহার করবো না। তাহলে উত্তর হয়ে যাবে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, ব্রাসিকা অপশন বি, এবং হচ্ছে ফাইটোফথোরা, এইগুলো আমরা ব্যবহার করব না, ব্যবহার করব ফিউসেরিয়াম। ঠিক আছে? আচ্ছা, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামটা চেনা চেনা লাগছে নিশ্চয়ই। এটা কি করি? এটা আমরা জৈবিক নিয়ন্ত্রণ, পেস্ট কন্ট্রোলে ব্যবহার করে থাকি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস কে, তাই না? তো দেখো, এই এতগুলো প্রশ্ন আমরা এখন করে ফেললাম আজকে। কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও অবশ্যই। একদম পরীক্ষার মানে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি, টেনশন, চিন্তা, অনেক কিছু কাজ করবে এখন, কিন্তু সেগুলোকে একদম পাশে সরিয়ে রেখে পড়াশোনা করে যেতে হবে। বেশি বেশি করে মক টেস্ট দাও, মক টেস্ট গুলোকে নিজে ইভালুয়েট করো, স্কোর কত হচ্ছে। কালকে যে মক টেস্টটা দিয়েছো, আজকে অন্তত তার থেকে 1 মার্কসও যেন বেড়ে থাকে মক টেস্টে। হ্যাঁ, জানি মক টেস্টে সব প্রশ্ন সমান নয়, কিন্তু তবুও তারই মধ্যে যেন স্কোরটা বাড়ে। আর হ্যাঁ, নেগেটিভটা কমে। প্রত্যেকটা বারে আমার হতে পারে যে আমার স্কোর বাড়ছে না, কিন্তু নেগেটিভটা অবশ্যই কমাতে হবে। ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর মক টেস্টের গ্রুপে আমাদের জয়েন হয়ে যেও। সেখানে প্রত্যেকদিন সকাল ৯ টায় মক টেস্ট আপলোড করা হচ্ছে। যারা কোথাও কোনো প্রিপারেশন নিতে, কোথাও ভর্তি হতে পারোনি, নিজে প্রিপারেশন করছো, তারা অবশ্যই সেখানে ভর্তি হয়ে ফ্রিতে, একদম সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কথা ভেবে এই গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে। বন্ধুদের সাথেও শেয়ার করে দিও গ্রুপটা। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।